নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহন কুমার বিশ্বাস, অধ্যাপক, উদ্ভিদ সুরক্ষা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার মোহনবাবু। নমস্কার। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা যে সবজিটি ছাড়া অসম্পূর্ণ তা হলো আলু। আলু এমন একটি সবজি যার প্রয়োজন নিত্যদিনের প্রতিটি রান্নায়। আলু চাষ আমাদের রাজ্যে যথেষ্ট জনপ্রিয়, কিন্তু এই চাষে অনেক সময় দেখা যায় যে কৃষক মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিছু প্রাথমিক সতর্কতা, সাবধানতা অবলম্বন করলে হয়তো আমরা অনেক ক্ষেত্রে সেই ক্ষতি কিছুটা কমাতে পারি। কুয়াশা, রোগ পোকার আক্রমণ ইত্যাদি নানান সমস্যা ঘিরে রয়েছে এই চাষকে। এসব নিয়েই এই মরশুমের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজ আমাদের আলোচনার বিষয়, আলু গাছের রোগ পোকা ও তার সুস্থ প্রতিকার। আমরা প্রথমেই জানতে চাইছি আমাদের রাজ্যে আলু চাষ কতখানি জনপ্রিয়। আলু এটা এমনই একটা ফসল যে বিশ্বের উন্নতিশীল দেশ বা উন্নত দেশ সব জায়গায় এটার প্রচলন প্রচুর ভাবে চাষ হয়। এবং ভারতে আলু একটা মেন ক্রপের মধ্যে পড়ে। ধান, গম, ভুট্টা এর পরেই আলুর নাম্বার আসে। আলু পশ্চিমবঙ্গের একটা মেন ক্রপ। একক জায়গায় এক ফসলে এর থেকে বেশি ফসল উৎপাদন আর কোনো ফসলই হয় না। সেই জন্যই বাংলায় এটা প্রচুর ভাবে উৎপাদন হয়। বাংলায় বিশেষ করে আমাদের এই হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এই এরিয়াটা তো পুরো ভারতবর্ষের একটা মেন এরিয়া যেখানে আমাদের আলু চাষ হয়। অর্থাৎ উৎপাদনের দিক থেকেও আলু আমাদের রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এবং খাদ্যের দিক অবশ্যই, থেকেও আলু অত্যন্ত জনপ্রিয় একটি ফসল। বাঙালির অবশ্যই। পাতে হুম, আলু ছাড়া অন্যান্য সবজির কথা আমরা ভাবতেই একদমই পারি চলে না। না। এই আলুর রোগ পোকা নিয়ন্ত্রণে বীজ নির্বাচন এবং প্রজাতি নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ? আলুর চাষ করতে গেলে বীজ একটা বিশাল বড় ব্যাপার। বীজ এবং তাকে সুস্থ বীজ এবং সেই বীজকে ভালো করে তার ট্রিটমেন্ট করে লাগানোটা অনেক বড় ব্যাপার। এবং কোন ভ্যারাইটি আমি কখন নেব সেটারও একটা বিশাল গুরুত্ব আছে। পশ্চিমবঙ্গে 3 ধরনের আলু আমরা জেনারেলি লাগিয়ে থাকি। একটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন 70 থেকে 80 দিনের মধ্যে এটা হয়ে যায়। সেটার সময় আমরা কুফরি চন্দ্রমুখী, কুফরি অশোকা, কুফরি পোখরাজ এই ধরনের ফসল লাগাতে পারি। আরেকটা আছে যেটা মাঝারি জাতীয়, যেটা আমরা জেনারেলি এই নভেম্বরের ফার্স্ট উইক থেকে নিয়ে নভেম্বরের এন্ড উইক পর্যন্ত আমরা লাগাই। সেটা মাঝারি জাতের, সেটা 90 থেকে 110 দিনের মধ্যে এটা চাষ হয়। কুফরি জ্যোতি যেটা আমরা বাজারে দেখতে পাই, কুফরি চিপসোনা 1, কুফরি চিপসোনা 2, কুফরি লালিমা, এইগুলো এর ভিতরে আসে। আমি পরবর্তী আসছি যেটা দীর্ঘমেয়াদী, যেটা প্রায় 110 থেকে 130 দিন এটা সময় লাগে। কুফরি বাদশাহ, কুফরি সিন্দুরি, কুফরি কাঞ্চন এই জাতীয় মধ্যে পড়ে এবং পশ্চিমবঙ্গের চাষিরা এই সব বিষয়ে খুবই পরিচিত। এবং বীজের ব্যাপারে বলি, বীজ তো আমরা গোটা বীজও লাগাই, আবার বড় বীজটাকে কেটেও লাগাই। বীজের সিলেকশন আর বীজের শোধন এই দুটো প্রচন্ড ভালোভাবে আমাদের করতে হবে। 20 গ্রাম থেকে 30 গ্রামের সাইজে যদি আমরা ছোট বীজ পাই তাহলে খুবই ভালো হয়, যার মধ্যে 2 থেকে 3টে চোখ বেরিয়ে এসছে এরকম বীজ। আর যদি বড় আলু থাকে তাও কেটে যেটা আমরা নেব সেটা অ্যাটলিস্ট 20 থেকে 30 গ্রামের মতো হবে, তার মধ্যে 2 থেকে 3টে পরিষ্কার ভালো সবল চোখ হতে হবে। সেই ধরনের আমরা বীজ সিলেকশন করব। এবং বীজ সিলেকশন করার পরে এর শোধন অতি অতি আবশ্যক। ভালো করে যদি বীজ শোধন চাষি ভাইরা করে তাহলে 50% রোগ ব্যাধির প্রকোপ এমনি কমে যাবে। কেননা আলুতে যে সমস্ত রোগ লাগে সেটা সমস্ত মাটি এবং বীজ থেকেই বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে মৃত্তিকা শোধনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্তিকা শোধন আমরা তেমন ভাবে বলবো না, কিন্তু বীজ শোধন অবশ্যই দরকার। মৃত্তিকা শোধন আমরা তখনই দেখবো যদি গাছ লাগানোর পরে যদি আমরা দেখি যে কোনো গাছে এইরকম ব্যাকটেরিয়া জনিত বা ঢলে পড়া রোগ ইত্যাদি হয়েছে, সেই সময় আমরা ইন্ডিভিজুয়াল গাছ বা ওই নিয়ার বাই জায়গায় করব। যা শোধন করতে হবে মাটিতে আমরা ওই চাষের সময়ই আমরা, যেমন ধরুন উই পোকার জন্য বা অন্যান্য রোগের জন্য কিছু আমরা আজকাল ওই বায়োলজিক্যাল অর্গানিজমও মিলিয়ে দিই, সেটা যা করবো চাষের আগেই হবে। আর ওইভাবে মাটিতে যেমন স্প্রে করে আমরা অন্যান্য ক্রপে করে থাকি সেরকম আমরা জেনারেলি
চাষি ভাইদের অ্যাডভোকেট করি না। আচ্ছা, অর্থাৎ আলু চাষের প্রধান সমস্যাগুলিকে নির্মূল করতে গেলে বীজ নির্বাচন, প্রজাতি নির্বাচন এবং অবশ্যই বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অত্যন্ত পদ্ধতি। গুরুত্বপূর্ণ। এবারে চলে যাই পরবর্তী প্রশ্নে। বর্তমানে যেসব কৃষক বন্ধুরা এখনো গাছ লাগাননি, তারা হ্যাঁ, অগ্রিম সতর্কতা হিসাবে কি কি উপায় অবলম্বন করবেন? চাষি ভাইদের দেখতে হবে আমার জমিটা কিরকম। জমিটা যখন চাষ করবে তখন দোআঁশ মাটি বা বেলে আর দোআঁশ মিশ্রিত মাটি যেটা আমাদের এই এরিয়াতে আছে সেরকম মাটি হলে, খুব বেশি জল হলে তাহলে একটু শুকিয়ে নিতে হবে। এবং চাষ করার আগে ভালো একবার দুবার তিনবার আমরা চাষ করে নেব, ক্রস চাষ করে নিয়ে মাটিটাকে ভালো ঝুরঝুরে করতে হবে। আলু চাষে যদি মাটিতে চাকা চাকা থাকে, ঢেলা ঢেলা থাকে, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়। ঝুরঝুরে মাটি হলেই আলু ভালো হবে। তো এইভাবে ঝুরঝুরে মাটি করার পরে, আমি আগে যে বলেছি যে মাটি শোধনের সময় আমাদের অনেক সময় উইয়ের সমস্যা থাকে, তো থিমেট জাতীয় ওষুধ আর কিছু বায়ো কন্ট্রোলিং, আজকাল আমরা ট্রাইকোডার্মা ভিরিডি বা সিডোমোনাস ফ্লোরিসেন্স এই ধরনের ওষুধ চাষি ভাইরা জানে। ভালো গোবর সারে এটা মিলিয়ে আমরা ওই চাষের জমিতে আগে ভালো করে ছড়িয়ে দেব, লাগানোর 7-8 দিন আগে ওটাকে ছড়িয়ে দিয়ে পরবর্তীকালে ভালো করে মিক্সিং করে আমরা আলু চাষ করব। এবার এরপরে বীজ শোধনটার জন্য চাষি ভাইদের বলবো 3 রকমের বীজ শোধন করা যায়। যেমন ম্যাংকোজেব বলে একটা ওষুধ আছে, সেই ওষুধের 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিলিয়ে 10 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারি, সেটাতে রোগ শোধন করতে পারি। বা ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমি বলেছি বায়োলজিক্যাল কন্ট্রোল অর্গানিজম, তার 4 গ্রাম প্রতি লিটার জলে মিলিয়ে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে আলুটাকে ভালো করে একটু শুকিয়ে ছায়া জায়গায় তারপরে আমরা লাগাবো। আজকাল সিমলা থেকে একটা সুন্দর সিস্টেম বেরিয়েছে ট্রিটমেন্টের জন্য। 3 গ্রাম প্রতি লিটার জলে বোরিক অ্যাসিড মিলিয়ে আমরা 20 থেকে 25 মিনিট সেই জলে ডুবিয়ে রাখবো আলুটাকে, তারপরে সেটা বের করে ভালো করে শুকিয়ে আমরা লাগাবো। এইভাবে যদি চাষি ভাইরা শুরু থেকে লাগায় তাহলে খুব ভালো চাষিদের ফলন হবে। এ তো গেল এক ধরনের কথা, অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো চাষ করেননি, যারা চাষ করার পূর্ব মুহূর্তে রয়েছেন, তারা কি কি পদ্ধতি অবলম্বন করবেন। এবারে চলে যাচ্ছি অন্য এক ধরনের কৃষক বন্ধুদের কাছে, অর্থাৎ যারা গাছ লাগিয়ে ফেলেছেন। তাদের জন্য পরবর্তী প্রশ্ন, যে ঠিক এই সময়ে কি কি রোগ ও পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। আলু গাছের রোগ অনেকটা নির্ভর করে যে আমাদের চারিদিকের যে এনভায়রনমেন্ট, বাতাবরণ কেমন রয়েছে, নাম্বার ওয়ান। জমিতে যদি বেশি করে নাইট্রোজেন দেওয়া হয় তাহলে কিন্তু রোগের সমস্যা বাড়ে। আগাছা যদি আপনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, জমির চারপাশের আল ইত্যাদি পরিষ্কার না থাকে, তাহলেও কিন্তু রোগ পোকার সমস্যা বাড়ে। অতএব যত আপনার ফিল্ড বা জমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ ব্যাধি আসার চান্স ততটা কম। চাষি ভাইদের মাঝে মাঝে জমিতে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে যে আমার জমিতে যদি কোনো ফসলের দাগ বা পোকা দেখতে পারি তাহলেই কিন্তু আমরা অগ্রিম প্রোটেকশনের ব্যবস্থা নেব। একবার গাছে প্রচুর পরিমাণে রোগ ব্যাধি হয়ে গেলে তারপরে কিন্তু আলু গাছ কন্ট্রোল করা খুবই শক্ত। ছত্রাকজনিত রোগের মধ্যে জলদি ধসা বা নাভি ধসা বা ঢলে পড়া রোগ, এগুলো এমনই রোগ, এগুলো একবার যদি ছড়িয়ে যায় তাহলে তা কন্ট্রোল করা খুবই শক্ত। সেক্ষেত্রে এই নাভি ধসা রোগটা আমরা দেখি যখন আমাদের চারিপাশে আবহাওয়ায়, মনে করেন এই ঠান্ডার সময় মাঝে মাঝে একটু একটু বৃষ্টি বা কুয়াশা খেয়ে গেছে, 3-4 দিন কন্টিনিউয়াসলি কুয়াশা বা ঘন একটু মেঘলা মেঘলা ভাব থাকে, 1-2 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ে, সেরকম অবস্থা হলে নাভি ধসা রোগ আসা অতি স্বাভাবিক। সেই সময় কিন্তু দেখেই আমরা কিন্তু রোগ আসুক বা না আসুক একটা অগ্রিম আমরা স্প্রে করে দেব। যেমন একটা ওষুধ পাওয়া যায় মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব, এটার একটা মিশ্রিত বাজারে পাওয়া যায় যেটাকে রিডোমেল এমজেড বলে বাজারে ওষুধ পাওয়া যায়। সেই ওষুধটা যদি আমরা 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে মিশ্রিত করে যদি আমরা স্প্রে করে দিই, প্রোফাইলেটিক স্প্রে, খুবই ভালো হয়। এছাড়া সাইমোক্সিল প্লাস ম্যানকোজেবেরও এই ওষুধ পাওয়া যায়, দুটো ওষুধের সংমিশ্রণ করে সেটারও ওই 2.5 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে মিলিয়ে যদি আমরা স্প্রে করি আগে থেকে, তাহলে আমাদের রোগ ব্যাধি আসার চান্সটা কম থাকে। আচ্ছা,
এ তো গেল আমাদের রোগ এবং পোকার আক্রমণের সম্ভাবনা কি কি থাকে এবং তার প্রতিকার। আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। তাই ঠিক এই জায়গায় জানতে চাইছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় দেখা যায় যে ভালো ফলন হচ্ছে কিন্তু কৃষক বন্ধুরা দাম পাচ্ছেন না। সেক্ষেত্রে সংরক্ষণের পূর্বে কৃষক বন্ধুরা কি কি সতর্কতা অবলম্বন করবেন? চাষি ভাইদের বলবো যে উৎপাদন বেশি হলেও একদম মন খারাপ করবেন না, কেননা বাংলায় এখন অনেক কোল্ড স্টোরেজ আছে যেখানে চাষি ভাইরা এই আলু রাখতে পারে। কিন্তু কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য কিছু সমস্যা আছে যেটা চাষি ভাইরা ফলো করে না। চাষের আলু তোলার পরে ওটাকে ভালো করে কিন্তু অ্যাটলিস্ট 7 থেকে 8 দিন ছায়া জায়গায় রেখে ওকে হার্ডনিং করতে হবে, মানে শক্ত করতে হবে, নাম্বার ওয়ান। খুব বেশি কাটা আলু হলে ওটাকে বাদ দিয়ে আপনারা গ্রেডিং করে এক সমান আলু, যদি ছোট হয় তাহলে সব ছোটগুলোকে একসঙ্গে রাখলেন, বড় সাইজের গুলো তাহলে সেই গ্রেডেশনটা খুবই দরকার। আর আলু কাটা আলু মিশ্রিত করা যাবে না, কারণ অনেক সময় জমিতে দেখা যায় ওই ঢলে পড়া বা এই কালো দাগ, চিতে দাগ, দেনো দাগ, এইসব জীবাণু বা ছত্রাক ওই আলুর কাটা অংশে থেকে যায়। পরবর্তীকালে সেইটাই গিয়ে কোল্ড স্টোরেজে ভীষণ সমস্যা করে এবং চাষি ভাইরা ওখানেও লস করে। আমাদের এখানে প্রচুর কমপ্লেনও আসে। সেক্ষেত্রে চাষি ভাইরা যদি ওইটাকে ভালো করে বীজকে শক্ত করে দেখবেন জমিতে রেখে হার্ডিং করে গ্রেডেশন করে ভালো করে প্যাকিং করে নিয়ার বাই কোল্ড স্টোরেজে রাখে, তাহলে তারা অনেক দিন আলু রাখতে পারবে এবং পরবর্তীকালে যখন দরকার হবে তখন নিয়ে বের করতে পারবে। ওদের হার্ডনিংটা কিন্তু চাষি ভাইদের ভালো করে করতে হবে, যা যে ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি, বিশেষ করে ফিউজেরিয়াম বলে একটা রোগ আছে যেটা আজকাল ভীষণ দেখা যাচ্ছে, সেটা কিন্তু ওই গ্রেডেশন আর ওই কাটা আলু না রাখলে অনেক অনেক কমে যাবে। একদম তাই। আশা করি আমাদের কৃষক বন্ধুরা এগুলি মাথায় রাখবেন এবং তারপরই আলু চাষের ক্ষেত্রে অগ্রসর হবেন। সময় আজ একদম শেষ। এই শেষ সময়ে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আলু চাষ তো আমাদের করতেই হবে, এবং বিশেষভাবে আলুর যখন বীজ লাগাবেন তখন তার বীজকে ট্রিটমেন্ট করার ভীষণ ভীষণ আবশ্যক দরকার হবে। আর কোল্ড স্টোরেজে দেওয়ার আগে এই যে আমি বললাম হার্ডেনিং আর গ্রেডেশন, এই দুটো ভীষণ ভাবে করতে হবে। চাষি ভাইদের আরো বলবো যে উন্নত বীজ আপনারা নিজেদের বাড়িতে করুন, নিজেদের বীজ নিজেরাই তৈরি করুন। পাঞ্জাব বা হরিয়ানায় ওখানে বীজ তৈরি হয়, সেই বীজে ওখানে আদৌ নিমেটোড আছে কিনা, পোকা আছে কিনা, রোগ ব্যাধি মিশ্রিত কিনা আমরা কিছুই জানি না। ওখান থেকে নিয়ে এসে লাগিয়ে দিলে চাষি ভাইরা কিন্তু অনেক পরে লস করে। পশ্চিমবঙ্গের কৃষি অধিকর্তার অফিসে যান, সেখান থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠা থেকে বা সার্টিফাইড জায়গা থেকে আপনারা আলু সংগ্রহ করুন এবং সেই বীজ লাগান, তাহলে আপনারা উপকৃত হবেন। একদম তাই। সঠিক সতর্কতা অবলম্বন করে বিজ্ঞানসম্মত উপায়ে আলু চাষে এগিয়ে আসুন। এই ফসল অবশ্যই হয়ে উঠবে আমাদের সোনার ফসল, যদি আমরা বিশেষ সতর্কতার সাথে এই ফসলকে চাষ করতে পারি। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মোহন কুমার বিশ্বাস, অধ্যাপক, উদ্ভিদ সুরক্ষা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা কিষাণ বাণীতে আলোচনা করব সুপারফুড এবং ঔষধি ফসলের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল কৃষক বন্ধু রয়েছেন অনিমেষ মণ্ডল। অনিমেষ বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমে জানাই যে কি কি ফসলের চাষ আপনি করেন। আমি এখন এই সিজনে আপনার চিয়া সিড আর অশ্বগন্ধা আর তুলসী, যেটা আগে হয়েছে, এসবের আমরা চাষ করি। এখন আমাদের মাঠে চিয়া সিডের ছড়ানো হয়ে গেছে এবং চিয়া সিড জার্মিনেশনও হয়ে গেছে। চিয়া সিডের চাষ সম্পর্কে যদি জানতে পারতাম যে এইটাই হচ্ছে তাহলে চিয়া সিড চাষ করার সময়, তো এই চাষটা করার জন্য কিভাবে জমিটা তৈরি করবেন যদি কেউ করতে চান? দেখুন, চিয়া সিড বপন করার সব থেকে উচিত সময় হলো আপনার নভেম্বর মাস। নভেম্বর মাসে যেমন ভাবে সর্ষে চাষ করার জন্য, গম চাষ করার জন্য যেমন জমি তৈরি করতে হয়, যেমন পুরো চাষ দিয়ে স্মুথ তৈরি করার পর তাতে যে পরিমাণ আপনার উৎপাদনের জন্য যে খাদ ব্যবহার করা হয় সর্ষের জন্য, সেই খাদ হুম। দিয়ে পরে আপনার ছিটানোর 2-3 দিনের মাথায় যদি সেচন করে দেওয়া হয়, তাহলে 100% জার্মিনেশন হয়।
আর সার হিসাবে কি কি ব্যবহার করবেন? ডিএপি, ইউরিয়া, খোল বা আপনার যদি দেশি গাই থাকে তার গোবর দিলে সব থেকে ভালো হয়। আচ্ছা। হুম। আর বিঘা প্রতি কি পরিমাণ বীজ লাগে? বিঘা প্রতি 1200 গ্রাম যদি বীজ দেওয়া হয় তাহলে খুব ভালো। আর কতবার সেচ দিতে হবে? সেচ এতে জলের পরিমাণ খুব কমই লাগে, 3 বার সেচন দিলে ফসল উঠে যাবে। আর পরিচর্যা হিসেবে আর কি রয়েছে? আর পরিচর্যা হিসাবে একবার যদি ওটাতে একটা এক ধরনের রোগ আসে না, সবসময় আসে না, তাহলে একবার একটা পেস্টিসাইড ওটার মধ্যে একটু স্প্রে করতে হবে। আর যদি যেমন অনুখাদ্য হিসাবে যদি ন্যানো ইউরিয়া যদি স্প্রে করা হয় তাহলে উৎপাদন ভালো পাওয়া যায়। আরেকটা বিষয়ে একটু হুম, জানতে চাইছিলাম, সেটা হুম। হচ্ছে যে কতদিনের ফসল এটা? এটা হলো আপনার 100 থেকে 110 দিনের ফসল। যদি আপনার এই নভেম্বর মাসের লাস্ট দিক করে যদি এটাকে লাগানো হয়, তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ফার্স্ট উইকে এটা হারভেস্টিং করা হবে। আর বিঘা প্রতি হুম। কিরকম ফলন হবে? বিঘা প্রতি যদি আদর্শভাবে এটার ভালোভাবে দেখরেখ করা হয়, ভালো হুম। কেয়ার নেওয়া হয়, তো 3 থেকে 4 কুইন্টাল এর প্রোডাকশন হবে দাম এক বছর। কিরকম? দাম, দেখুন এটা যদি এবার হোলসেল রেটে বিক্রি করা যায়, তো যদি সাফ পুরো ক্লিন ভাবে থাকে বীজটা, তাহলে 150 টাকা কিলো পাওয়া যাবে। কিন্তু আমরা চাই যারা প্রগতিশীল কৃষক, যারা ইন্টারনেটের হুম। সাথে জুড়ে আছে, তারা যদি ইন্টারনেটে সার্চ করে তাহলে অনেক বায়ার্স আছে যারা বেশি দামে কিনতে পারে। আরেকটা বিষয় হুম, জানার, যে হুম, তাহলে এই চিয়া সিড চাষে হুম। খরচ কিরকম? চিয়া সিড চাষে প্রথমে হালে খরচা লাগবে মোটামুটি, ধরুন বিঘা প্রতি 2 বার যদি চাষ দেওয়া হয়, চাষ দিলে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা খরচা হবে। আর সার, বীজ, সেচন নিয়ে আরো 3 থেকে 4 হাজার, মানে মোটামুটি টোটাল খরচা হবে 6,000 টাকা। আর হারভেস্টিং এর জন্য 1,000, 7,000 টাকা খরচা 1 বিঘা প্রতি এটাতে আসবে। তার লাভের সম্ভাবনা কেমন রয়েছে? লাভের সম্ভাবনা যদি মনে করুন 4 কুইন্টাল হয়, 150 টাকা কিলো করে যদি আমি বিক্রি করি, 4 × 6 মানে 60,000 টাকা 1 বিঘাতে আসতে পারে। তাহলে ধরে নিন আপনার 6 থেকে 7 হাজার, 8,000 টাকায় বাদ গেল, তাহলে আপনার মোটামুটি 50,000 টাকা 1 বিঘাতে এটা প্রফিট হতে পারে। অর্থাৎ অন্যান্য যে সাধারণ ফসল, হুম। তার থেকে বেশ লাভবান হতে পারেন চাষিরা যদি এই ফসলের চাষ করেন। মানে ব্যাপার হলো হ্যাঁ। পরম্পরাগত চাষের সাথে সাথে এই আধুনিক ধরনের যা ভারতবর্ষে যেসব জিনিসের ডিমান্ড আছে, আয়ুর্বেদিক মেডিসিনাল প্ল্যান্টের ভারতবর্ষে খুব ডিমান্ড। এই হুম। ডিমান্ডটা পূরণ করার জন্য চাষিরা ভালো ইনকামের সোর্স হিসাবে অন্তত যদি 10 বিঘে অন্য কোনো জিনিস চাষ করে, তার সাথে 1 বিঘে যদি এটা চাষ করে, প্রথম প্রথম করলে পরে কিন্তু তারা লাভবান হতে পারে। একেবারে। আর এর পাশাপাশি আপনি আরো একটা ঔষধি ফসলের চাষ করেন, সেটা হচ্ছে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা। অশ্বগন্ধা চাষ সম্পর্কে যদি একটু জানান, যে কোন সময় থেকে শুরু করা উচিত? অশ্বগন্ধার চাষ দেখুন, ওটা আপনার অক্টোবর মাসে যদি বা বীজ ছিটিয়ে দেওয়া হয়, বা নভেম্বরের 15 তারিখ অবধি, মানে ঠান্ডা পড়ার আগেই যদি এটাকে করা হয়, তাহলে খুব ভালো হয়। আর একটা সিজন হুম। আছে বর্ষার সময়, কিন্তু বর্ষার সময় লাগাতে গেলে আপল্যান্ড চাই, লো ল্যান্ডে হবে না, ওয়াটার লগিং যদি হুম। হয়ে যায়। অশ্বগন্ধার মেনলি ওটা বিক্রি হয় রুট, ওটার হুম। শেকড়টা যদি আপনার বর্ষার সময় লাগানো হয় তাহলে ভালো উৎপাদন হবে না, পচে যাবে। তার কারণে আমরা অক্টোবর আর 15 নভেম্বর পর্যন্ত যদি লাগাই তো ভালো উৎপাদন পাওয়া যায়। ভারতবর্ষে অশ্বগন্ধার অনেক ডিমান্ড। দেখুন, আয়ুর্বেদিকে যদি আপনি যান, দেখবেন অশ্বগন্ধা রিস্ট বলে একটা পাওয়া যায়, সবাই খায় কিন্তু। আর অশ্বগন্ধার গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে বলি, হুম। অশ্বগন্ধা হচ্ছে প্রতিটা বাড়িতেই যদি অল্প করে অশ্বগন্ধা কেউ লাগায়, তা ইমিউনিটি পাওয়ার বাড়বে, মস্তিষ্কের স্ট্রেস সেটা হবে, হুম। টেনশন দূর হবে, এবং মানে শরীরের ফুর্তি ভাবটা থাকবে। অশ্বগন্ধা লাগানো খুবই দরকার। ভারত সরকারের তরফ থেকে অশ্বগন্ধার বহুত প্রচার প্রসার চলছে, যার জন্য আমরা এসব লাগাচ্ছি বা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যার চাষ জন্য করছেন। চাষ করছি আমরা। এই এখন যে অশ্বগন্ধা চাষ করেছেন, হুম, সেই ক্ষেত্রে জানতে চাইবো যে এই চাষের ক্ষেত্রে হুম। কেমন করে জমি তৈরি করবেন, এবং কি কি ব্যবস্থা নেবেন অশ্বগন্ধা চাষের ক্ষেত্রে? অশ্বগন্ধা চাষের জন্য দেখুন জমিটা পুরোপুরি যেমন চিয়া সিডের জন্য, সর্ষের জন্য, আলু, বেগুন, মূলো চাষের জন্য যেমন জমিটা মানে ডিপ
ভাবে মাটিটা তৈরি করতে হয়, সেমনি তৈরি করতে হবে। তাহলে কি হবে, অশ্বগন্ধার রুটটা অনেক নিচে পর্যন্ত যাবে, প্রোডাকশনটা ভালো হবে। আর এর মধ্যে যদি জৈব সার দিয়ে করা যায়, যদি গোবর সার, দেশি গায়ের গোবর, তাহলে কিন্তু এটার জৈবিক ভাবে যদি এটা চাষ করা হয়, তার কিন্তু দাম একটু বেশি পাওয়া যায়। 1 বিঘা চাষের জন্য কি হুম। পরিমাণ খরচ হতে পারে অশ্বগন্ধা? 1 বিঘে চাষের জন্য অশ্বগন্ধা খরচা হবে, দেখুন, 1 বিঘেতে 4 কিলো বীজ লাগবে। বিচনের দাম হলো আপনার মোটামুটি 700 টাকা কিলো, 3,000 টাকা মতন বীজ লাগবে। আর জমি তৈরি করতে খরচা হলো চাষ দেওয়ার জন্য 1,500 থেকে 2,000, 3 2 5,000 টাকা। আর এর মধ্যে আর এবারে সেচনের খরচা, আর কিছু না, এতে কুড়তে হবে না, কিছু করতে হবে না। আর হারভেস্টিং, মোটামুটি এতে 12 থেকে 14,000 টাকা খরচা হবে বিঘা প্রতি। আর ফলন কি পরিমাণ পাওয়ার সম্ভাবনা আছে? ফলন মোটামুটি 4 কুইন্টাল 1 বিঘাতে হবে। তাতে চাষি বন্ধুরা যদি এই ফসলের চাষ করেন তবে হুম। কত পরিমাণ লাভ করতে পারেন? দেখুন, এটার বাজার দর হলো মোটামুটি 300 টাকা কিলো। 4 কুইন্টাল যদি উৎপাদন করতে পারে, তো আপনার 1,20,000 টাকা এর মধ্যে হুম। বিক্রি হবে। তার মধ্যে ধরলেন খরচ খরচা, ওটাকে শুকাতে হবে, শুকিয়ে পরে মনে করুন ট্রান্সপোর্টেশন হ্যান ত্যান নিয়ে আরো 10-20,000 টাকা, মোটামুটি 80 থেকে 90,000 টাকা 1 বিঘাতে প্রফিট হবে। অন্যান্য ফসলের চাষ করার থেকে এই ফসলের চাষ করলে চাষি বন্ধুরা অনেক বেশি লাভবান হতে পারবেন। হ্যাঁ। সেটা আপনার কাছ থেকে শুনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। হুম। অন্য আরেকটি ঔষধি ফসলের চাষ আপনি করেন যেটা বলছেন তুলসী। এই তুলসী তুলসী চাষের বিষয়টা যদি একটুখানি জানান। তুলসী চাষের সময় হচ্ছে আপনার ওটা আপনাকে নার্সারি তৈরি করতে হবে জুন জুলাই মাসে। জুলাই মাসে নার্সারি করার পর আগস্ট মাসে যদি এটাকে জমির মধ্যে পোঁতা হয়, হুম, আর ওটাকে ভেলি তৈরি করতে হবে। ভেলি মানে আপনার বলা হয় কেয়ারি তৈরি করে আপনার 1 ফুট দূরে দূরে তুলসীটাকে পুঁততে হবে। পোঁতার পর আর কোনো সেচনের দরকার নেই, যেহেতু এটা বর্ষার সময় হচ্ছে। আর হুম, ওয়াটার লগিংটা দেখতে হবে যাতে ওয়াটার লগিং না হয়। বর্ষার হুম। সময় অর্থাৎ লাগিয়ে, জমিতে যাতে জল না জমে যায়। হ্যাঁ, জল যাতে না জমে। তাহলে আপনার বর্ষার সময় 3 মাস বর্ষা আপনাকে কোনোদিন ওটা সেচন করতে হবে না। এবার এটার মধ্যে একটাই প্লাস পয়েন্ট আছে, একবার তুলসী গাছ যদি ভালোভাবে লাগানো হয় আর ভালো দেখরেখ করা হয়, তো 3 থেকে 4 বছর এটা তুলসীটা আমরা বারবার প্রোডাকশন নিতে পারি। প্রোডাকশন হুম, নেয়ার একটা পদ্ধতি হলো, প্রতি 3 মাস থেকে 4 মাস পর পর আমরা ওটা কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পর পুরো তুলসী গাছটাকে শুকিয়ে তারপর আমরা ওটাকে হয় আমরা শুকনো বিক্রি করতে পারি। আর যদি হুম, বেশি কেউ কৃষক বন্ধুরা প্রফিট করতে চায়, তার জন্য ডিস্টিলেশন প্লান্ট লাগিয়ে পড়ে ওটার যদি তেল বা তুলসীর অর্ক তৈরি করা হয়, তাহলে কিন্তু তার বেশি প্রফিট পাওয়া যাবে। অনেক বেশি লাভ করতে পারে। হুম। ভারত সরকারের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন। সেটার কারণটা কি? আমরা একটুখানি জানতে চাইছিলাম। কারণ এই সময়ে দাঁড়িয়ে একজন হুম। প্রগতিশীল চাষীবন্ধু যিনি চাষ করে হুম। একটা বড় স্বপ্ন দেখছেন। হুম। আপনাকে সম্মাননা দেওয়ার হুম। কি উদ্দেশ্য? আপনি কি, কি করেন? সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানান। দেখুন, ব্যাপার বিভিন্ন জায়গায় সরকারের তরফ থেকে হোক বা বিভিন্ন যারা সমাজসেবী লোক, তারা সেমিনার টেমিনার এসব ব্যাপারে করে থাকে। আর ভারত হুম, সরকার, যেটা হলো ন্যাশনাল মেডিসিনাল প্লান্ট বোর্ড, যেটা কন্ট্রোল হয় আয়ুষ মন্ত্রণালয়ের তরফ থেকে, ওনারা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস এর প্রোগ্রামে আমাকে ডেকেছিলেন। সেটা হচ্ছে 3 থেকে 4 বছরের আগে। হুম, ডাকার পর আমি ওদের কথা শুনে অনুপ্রেরিত হই। সেখানে আমি দেখেছি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কোম্পানিরা যারা বায়ার্স, কিন্নেবেলা, খরিদ্দার, তারা ওখানে হুম, এসেছেন। এসে পরে কৃষকদেরকে প্রোৎসাহিত করছেন, মোটিভেট করছেন যে আপনারা মেডিসিনাল প্লান্টের চাষ করুন। তাহলে কিন্তু আপনারা এই পরম্পরাগত ক্ষেত্রে ট্রেডিশনাল যে চাষ, তার থেকে বেশি আপনারা লাভ পাবেন। সেই অনুপ্রেরণা নিয়ে আমি 3 বছর আগে শুরু করি অশ্বগন্ধার চাষ। অশ্বগন্ধার চাষের সময় ন্যাশনাল মেডিসিনাল প্লান্ট বোর্ড, যা রিজনাল সেন্টার হচ্ছে আপনার কলকাতা, কলকাতা থেকে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর আমার অশ্বগন্ধার চাষে আমাকে মদত করেছিলেন। এমনকি 50,000 হুম। চারা আমাকে বিতরণ করতে দিয়েছে। সে থেকে প্রেরণা পাওয়ার পর আমি কিন্তু চিয়া সিড, অশ্বগন্ধা এগুলা চাষ করে আসছি। যেহেতু এই এরিয়ায় কোনো লোক এই অ্যাওয়ারনেস এর মানে যাত্রায় কেউ আসতে চায় না, কারণ হলেন যে নতুন জিনিস কেউ প্রথমত অ্যাকসেপ্ট করতে চায় না। আমি হ্যাঁ। কিন্তু রিস্ক নিয়ে, সাহস নিয়ে এগিয়ে এসেছিলাম।
এবং উৎপাদন করেছিলাম, যেটা বিভিন্ন জায়গায় নিউজের খবরের কাগজে, এতে সোশ্যাল মিডিয়ায় এসেছিল। তার জন্য ভারত সরকার খুঁজে খুঁজে আমার সঙ্গে সম্পর্ক করে 15ই আগস্ট লাল কেল্লায় আমার সপরিবারে স্পেশাল গেস্ট হিসাবে আমাকে ওখানে সম্মানিত করেছিল। এটা একটা প্রগতিশীল কৃষক হিসাবে আমার জীবনের একটা বহুত বড় পাওনা। অনেক বড় পাওনা হুম, একেবারেই। আর আপনার এই প্রাপ্তি হুম, অন্যান্য কৃষক বন্ধুদেরও উৎসাহিত করবে এটাই আশা রাখবো, এবং যারা মনে করছেন যে একটু বেশি লাভ করার জন্য চাষ করতে চান, হুম, তারা এই যে প্রথাগত চাষ যেটা করছেন তার বাইরে একটু বেরিয়ে এসে যদি ঔষধি গাছের চাষ করতে পারেন, তবে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অনেক অনেক ধন্যবাদ অনিমেষ বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আর যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।